ওকে, সো এখন আমরা চলে আসছি আমাদের ফার্স্ট এক্সাম্পলে। সো খেয়াল করেন, আমি হচ্ছে আমরা যে বার চার্ট দেখছি ওইটারই আমি ডেসক্রাইব করতেছি। সো দি গ্রাফ শোস oil production capacity for several Gulf countries between 1990 and 2010. So 1990 থেকে 2010 এর মধ্যে এই 20 বছরে কয়েকটা কান্ট্রির 6টা কান্ট্রির আমার অয়েল প্রোডাকশনের একটা চার্ট আমাকে দেওয়া আছে, রাইট? এবং বলা হয়েছে আমাকে এটা টাস্ক 1 হিসেবে, মানে 150 ওয়ার্ডস অ্যাট লিস্ট যাতে লিখি, এটার একটা এক্সপ্লেনেশন দিয়ে। তো দেখেন, আমি কেউ একজন একটা প্রশ্ন করেছিলেন যে টাস্ক অ্যাচিভমেন্ট কি জিনিস, বুঝতে পারেননি। আচ্ছা, সো টাস্ক অ্যাচিভমেন্টটা হচ্ছে আমি এই গ্রাফটা দেখে বা চার্টটা দেখে কি বুঝছি। হ্যাঁ, এই যে আমার সাপোজ অয়েল প্রোডাকশনের যে ভ্যারিয়েশন বা যে এক্সপ্লেনেশন আমি এই রিপোর্টে যখন লিখবো তখন এটা কি প্রপারলি আমি তুলে ধরতে পারছি নাকি, এটাই হচ্ছে আপনার টাস্ক অ্যাচিভমেন্ট। তো এই টাস্ক অ্যাচিভমেন্ট করার জন্য ফার্স্ট অফ অল আপনার লিখার আগে একটা প্ল্যান সাজায় নিতে হবে। এটা আপনার মাথায় থাকবে, বা কোনো রাফ পেজ থাকলে রাফ পেজ আপনি করে নিতে পারেন, বা না করে আপনি যদি নিজেও লিখতে পারেন কোনো সমস্যা নেই। আমি যেভাবে করছি সেটা হচ্ছে আমি ফার্স্ট অফ অল একটা ইন্ট্রোডাকশন লিখবো। অবশ্যই মনে রাখবেন যে দুইটা লাইন প্রথমে অবশ্যই লিখতে হবে আপনার টাস্ক ওয়ানে। একটা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন লাইন, আর একটা হচ্ছে আপনার সামারি প্যারাগ্রাফ। ইন্ট্রোডাকশন লাইন হচ্ছে আপনি যে লাইনটা দেওয়া আছে আপনার প্রশ্নে, যেমন এই যে বোল্ড করা যে লাইনটা, গ্রাফ শোস দি oil production capacity of several countries between A and A. সো এই জিনিসটা হচ্ছে আপনি প্যারাফ্রেজ করবেন, একটু ডিফারেন্ট ভাবে লেখার ট্রাই করবেন। এটা হচ্ছে আপনার প্রথম ইন্ট্রোডাক্টরি লাইন, ফার্স্ট লাইন। সেকেন্ড লাইন আপনার থাকবে হচ্ছে আপনি গ্রাফটা দেখে দুইটা মেইন ফিচার অবশ্যই আইডেন্টিফাই করতে হবে, যে কোনো দুইটা। সো এখান থেকে আমি যেটা পাচ্ছি, দুইটা মেইন ফিচার কি, যে অয়েল প্রোডাকশন গ্র্যাজুয়ালি বা জেনারেলি ইনক্রিজড। সো দেখেন, প্রত্যেকটা কান্ট্রিরই সময়ের সাথে সাথে অয়েল প্রোডাকশন কিন্তু বাড়তে আছে। খেয়াল করছেন, গ্রাফগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, বাড়তেছে। হ্যাঁ, প্রত্যেকটা কান্ট্রি। এটা একটা ট্রেন্ড বা একটা ফিচার। নেক্সট ফিচার কি, হাইয়েস্ট প্রোডাকশন কোন কান্ট্রিতে, সৌদি আরবিয়া। আর লোয়েস্ট প্রোডাকশন কোন কান্ট্রিতে, কাতার। ঠিক আছে? সো এটা আরেকটা মেজর ফিচার। সো অবশ্যই মনে রাখবেন যে একটা ভালো ব্যান্ড স্কোর হওয়ার জন্য আপনার মিনিমাম দুইটা ফিচার আপনি ইন্ট্রোডাক্টরি পার্টের সাথে ইউজ করতে হবে। ঠিক আছে? যেমন আমি এখানে মিনিমাম দুইটা ফিচার লিখছি, সো এই দুইটা অবশ্যই আপনার ইউজ করতে হবে। এটা যে কোনো প্যারাগ্রাফ, যে কোনো চার্ট, মানে যে কোনো টাইপ অফ ভিজুয়ালের জন্যই অ্যাপ্লিকেবল। বুঝা গেছে? সো এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট বা ফার্স্ট প্যারা। নেক্সট প্যারাতে আমরা কি করব, এখন আমরা দুই ভাবে লিখতে পারি। একটা হচ্ছে আমি একদম হাইয়েস্টটা থেকে শুরু করতে পারি, এরপর আস্তে আস্তে লোয়েস্টে যাব। অথবা বেটার ওয়ে হচ্ছে যদি আমি হাইয়েস্ট এবং লোয়েস্ট যেটা, মানে একটা ফিচারটা একটা প্যারাগ্রাফে ডেসক্রাইব করব, যেমন আমি সৌদি আরবিয়া যে ম্যাক্সিমাম আর কাতার যে মিনিমাম, এটা একটা প্যারাগ্রাফে ডেসক্রাইব করব। আর আরেকটা প্যারাগ্রাফে বাকি কান্ট্রি গুলার একসাথে ডেসক্রাইব করবো। কারণ একটু খেয়াল করে দেখেন যে বাকি চারটা কান্ট্রির আমার অয়েল প্রোডাকশন প্রায় কাছাকাছি, তাই না? সবগুলো একদম খুব কাছাকাছি। সো আমি চাইলে সবগুলোকে কম বেশি একসাথে ডেসক্রাইব করে ফেলতে পারবো। সো এটা আমি আলাদা একটা প্যারাগ্রাফে লিখবো। ওকে, সো বুঝা গেছে আমার টাস্ক ওয়ান, এটার প্ল্যানিংটা আমি কিভাবে করছি। সো একটা ইন্ট্রোডাকশন, একটা সামারি, এন্ড দেন ফাইনালি আমার দুইটা আলাদা আলাদা প্যারাগ্রাফ। সো এখন একটু দেখি যে আমার স্যাম্পলটা কিভাবে লিখছি। সো খেয়াল করেন, ব্লু কালার লাইনটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। সো কি লিখছি, the bar chart illustrates the estimated amount of oil product produced in 6 different countries between 1990 and 2010, measured in millions of barrels per day. So ওদের যে ইন্ট্রোডাক্ট বা কোয়েশ্চেন ছিল, খেয়াল করেন, the graph shows oil production capacity for several Gulf countries in between a year. আমিও এই জিনিসটাই লিখছি, বাট একটু চেঞ্জ করে দিছি। আমি বলছি বার চার্ট ইলাস্ট্রেটস দি এস্টিমেটেড অ্যামাউন্ট অফ অয়েল প্রডিউসড। হ্যাঁ, তারপর কোন কোন কান্ট্রিতে, ইন 6, ওরা বলছে গালফ কান্ট্রিজ, আমি বললাম ইন 6 কান্ট্রিজ। তারপর ওদের টাইমলাইন তো আমি চেঞ্জ করতে আসলে পারবো না, সো টাইমলাইন সেম, মেজার্ড ইন মিলিয়নস অফ ব্যারেলস পার ডে। সো এই যে আমি এখানে যে ইউনিটটা আছে এটাও আপনার চেষ্টা করবেন যাতে আপনার ইন্ট্রোডাক্টরি লাইনে দিতে পারে। সো দেখেন, মেজার্ড ইন মিলিয়নস অফ ব্যারেলস পার ডে। সো কিভাবে কোন ইউনিটে মেজারমেন্ট হচ্ছে এটাও আমি দিয়ে দিলাম। নেক্সট নেক্সট যে সামারি প্যারাগ্রাফটা বা সামারি লাইনটা, এটা আমরা সবসময় শুরু করার ট্রাই করবো ওভারঅল দিয়ে। সবসময় না, বাট চেষ্টা করবো আর কি বিভিন্ন কেসে। ওভারঅল বলতে একটা শর্ট সামারি বোঝায়, বা ইন শর্ট, এই জিনিসটা ইনফর্মালি বললে ইন শর্ট এরকম বোঝায় আর কি। Overall, oil production capacity tended to increase during these 20 years,
সো খেয়াল করছেন আমি এখন এই 20 ইয়ার্সটাকে আমি কিভাবে লিখলাম, দিস 20 ইয়ার্স। আর মেইন যে ফিচার বলছিলাম যে ইনক্রিজ হচ্ছে, সো এটা লিখলাম অয়েল প্রোডাকশন ক্যাপাসিটি টেন্ডেড টু ইনক্রিজ। আর the figures for Saudi Arabia were significantly higher than the other countries while the production was lowest in Qatar. So এই যে আমার গ্রেটেস্ট আর লোয়েস্ট কোনটা এটাও আমি অ্যানালাইজ করে দিলাম। ঠিক আছে, সো এটা গেল আমার ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। ঠিক আছে, নেক্সট আমরা গেলাম, এখন আমরা এই যে আমার সৌদি আরবিয়া আর কাতার দুইটা একটা হাইয়েস্ট আর লোয়েস্ট, এটা নিয়ে আমরা একটু ডেসক্রাইব করব। সো কিভাবে ডেসক্রিপশনটা হচ্ছে একটু দেখেন, সবাই আমার সাথে একটু পড়তে পারেন। From 1990 to 2010, so প্রথম total 20 years there was a significant rise in the oil production of Saudi Arabia. খেয়াল করেন এখানে significantly in higher বলছিলাম, আর এখানে আমি significant rise বলছি। দেখেন এখানে adverb ইউজ করছি, এখানে adjective ইউজ করছি। তারপর in 1990 just over 8 million barrels, দেখেন 8 million এর থেকে সামান্য একটু উপরে ছিল, so just over 8 million barrels were produced and this climbed steadily reaching a peak of over 14 million barrels per day in 2010. so এই যে ট্রেন্ডটা যে ইনক্রিজ হলো 8 মিলিয়ন থেকে একটু উপরে থেকে একদম 2010 আমরা পাচ্ছি 14 মিলিয়নেরও বেশি। সো এই জিনিসটা আমি একটা লাইনের মধ্যে ডেসক্রাইব করে দিলাম। Similarly, in contrast, দেখেন এটা একটা কম্পারিজন ওয়ার্ড ইউজ করছি। ঠিক আছে, in contrast, the smallest producer was Qatar. So সৌদি আরবের তুলনায় আমার সবচেয়ে স্মলেস্ট প্রডিউসার, সবচেয়ে কম প্রোডাকশন করছে হচ্ছে কি কাতার। এরপর আমি দেখেন কাতারের গ্রাফটা যদি একটু ভালো মতো খেয়াল করেন, ওর কিন্তু প্রায় সমান ছিল, জাস্ট একবার 2000 সালে একবার একটু বেড়ে গেছিল। তো তাই আমি কি লিখছি, despite a slight increase in 2000। ঠিক আছে, যদিও আমার সামান্য একটু বাড়ছিল 2000 সালে কাতারের অয়েল প্রোডাকশন ইন কাতার রিমেইনড রিলেটিভলি স্টেবল at less than 1 million barrels per day. সো 1 মিলিয়নের থেকেও কম প্রোডাকশন ছিল এই কাতারের। এবং দেখেন এখানে আরেকটা ওয়ার্ড ইউজ করছি, রিলেটিভলি স্টেবল, তার মানে কি প্রায় কনস্ট্যান্ট ছিল, অলমোস্ট সিমিলার ছিল। ঠিক আছে, সো এই প্যারাটা বুঝতে পারছেন সবাই আমরা কিভাবে ডেসক্রাইব করলাম, কি কি ওয়ার্ডস ইউজ করছি, কোনগুলা বেশি ইম্পর্টেন্ট বা কোনগুলো আমার ভোক্যাব যেগুলো ইউজ করতে হবে এগুলো আমি বোল্ড করে এখানে মার্ক করে দিচ্ছি। সবাই কি বুঝতে পারছেন এই প্যারা পর্যন্ত? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। নেক্সট আমরা দেখি নেক্সট প্যারাতে কি বললাম। The other countries saw a moderate rise in the oil production over the period. সো অন্যান্য কান্ট্রি গুলো দেখেন একটা স্লাইট ইনক্রিজ হয়েছে, রাইট, একটু একটু সবারই বাড়ছে। সো তাই আমি বলছি আদার কান্ট্রিজ স মডারেট ইনক্রিজ ইন দি ওভারঅল পিরিয়ড। সেখানে একটা ভুল প্রায় স্টুডেন্টরা করে থাকে, সেটা হচ্ছে সবাই হচ্ছে আলাদা আলাদা কান্ট্রির নাম লিখতে চাই, যে ইরান, ইরাক, কুয়েত, ইউএই। সো দেখেন সবগুলো আলাদা আলাদা করে লেখার এখানে কিছু নাই, কারণ সবারই সেম ট্রেন্ড, তাই আমি একসাথে লিখে দিছি। The estimated figure for Iran is in 1990 was over 3 million compared to around 2 million for the other three countries. So দেখেন ইরানেরটা ইনিশিয়ালি একটু বেশি ছিল, তাই আমি বলছি ইরানেরটা 3 মিলিয়নের বেশি ছিল আর বাকিদের গুলো 2 মিলিয়নের কাছাকাছি। ঠিক আছে, সো আমি দেখেন আমার কিন্তু চাইলে আমি এই প্যারাগ্রাফটা ধরেন 300-400 ওয়ার্ডেও লিখতে পারবো, রাইট, প্রত্যেকটা আলাদা আলাদা ডাটা ডেসক্রাইব করে। বাট এটা কিন্তু আপনার কাজ না। আপনার কাজ হচ্ছে আপনি 150-এর উপরে, দ্যাট ইজ ধরেন 160, 70, 80-র মধ্যে চেষ্টা করবেন, 160 থেকে 180, 160 to 180 ওয়ার্ডস এর মধ্যে আপনার রাইটিংটা কমপ্লিট করা। বাট শুধু কমপ্লিট করলে হবে না, মেইন ফিচার গুলা আপনি কিভাবে লিখতেছেন সেটার উপর অবশ্যই এমফাসাইজ করতে হবে। ঠিক আছে, প্রায়োরিটি দিতে হবে যে আপনি কিভাবে শর্টে লিখতে পারতেছেন। ওকে, তো দেখেন এরপর বললাম কি, although production did not increase in 2000 for UAE, the amount of oil produced peaked in 2010 in Iran at over 4 million barrels and almost 4 million barrels in Iraq, Kuwait and UAE. So এই লাইনটা একটু মানে অনেক বড় একটা লাইন, বাট কি বুঝাইছে একটু বলি। সো ইউএই তে দেখেন 2000 সালে অয়েল প্রোডাকশন বাড়ে নাই, ঠিক আছে, বাট এরপর থেকে বাড়ছে, এবং বাকিগুলাতে অন্যান্য কান্ট্রিতে কি হয়েছে প্রত্যেকবারই বাড়ছে। সেই জিনিসটাই আমি বলছি যে অলদো যে ইউএই তে 2000 ইয়ারে কোনো প্রোডাকশন বাড়ে নাই, the amount of oil peaked in Iran and to about over 4 million barrels 2010-এ। সো 2010-এ ইরানের অয়েল প্রোডাকশন 4 মিলিয়নের উপরে চলে গেছিল, যেটা ম্যাক্সিমাম, তাই আমি বলছি পিকড। হ্যাঁ,
আর অলমোস্ট 4 মিলিয়ন ব্যারেলস ইন বাকি কান্ট্রিজ, ইরাক, কুয়েত এন্ড ইউএই। সো আপনি চাইলে এখানে ইন আদার কান্ট্রিজও বলতে পারেন বা আপনি নামও মেনশন করতে পারেন, আপনার ইচ্ছা। সো দেখেন ইরাক, কুয়েত এবং ইউএই তিনটারই 4 মিলিয়নের কাছাকাছি। সো আমি একসাথেই লিখার জন্য আমি লিখলাম অলমোস্ট 4 মিলিয়ন। কারোর কিন্তু এখনো 4 মিলিয়ন হয় নাই, বাট খুব কাছাকাছি গিয়েছে। ওকে, সো এইভাবে হচ্ছে আপনি এটা ডেসক্রাইব করতে পারেন। এই প্যারাগ্রাফটা মোস্ট প্রবাবলি 168 ওয়ার্ডস এর হয়েছে, এবং এটা এস্টিমেটেড যে এটা 8.5 থেকে 9 ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে পারবে জাস্ট এই প্যারাগ্রাফটা। ওকে, তো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? বুঝতে পারছেন আমরা কিভাবে লিখছি? নেক্সট আমরা দেখি সিমিলারলি একটা পাই চার্ট দেখানো হয়েছে। তো আমি জাস্ট এটা, আমি পুরোটা এটা ডেসক্রাইব করব না, শুধু আমি টাস্ক প্ল্যানটা একটু বলে যাচ্ছি। The pie charts show the online shopping sales for retail sector in Canada in the years 2005 and 2010. So দুইটা ইয়ারের আমার শপিং কি বলে শপিং অনলাইন শপিং এর সেলস কতটুকু হয়েছে, কোন সেক্টরে বেশি, এইটার একটা ওভারঅল ভিউ দিয়েছে আচ্ছা পাই চার্টের মাধ্যমে। তো এখানে আমার দুইটা ট্রেন্ড বের করতে হবে। ফার্স্ট আমার তো আমরা সবাই এখন শিখে ফেললাম যে ইন্ট্রোডাকশন একটা কি লিখতে হবে, এই হেডিংটাকে আমার একটু চেঞ্জ করে প্যারাফ্রেজ করে লিখতে হবে প্রথম স্লাইড, ফার্স্ট লাইন। নেক্সট লাইনে কি একটা দুইটা মেজর ফিচার আমার বের করতে হবে। তো এখান থেকে আমরা যদি একটু দেখি কি কি মেজর ফিচার পাচ্ছি, চেঞ্জেস ইন দি পার্সেন্টেজেস অফ ডিফারেন্ট সেক্টরস ডিউরিং দি পিরিয়ড। তো দেখেন কোন স্পেসিফিক আমি বলতে পারতেছি না যে সব কোন একটা ফিক্সড আছে, রাইট? সবগুলাই চেঞ্জ হয়েছে। আমি বললাম কি দেয়ার ওয়্যার চেঞ্জেস, ওকে, ইন ডিফারেন্ট সেক্টরস। আচ্ছা, এরপর এখানে কোনটা বাড়ছে বা কোনটা কমছে এটা একটু যদি খেয়াল করতে চাই, দেখেন while the figures of for food and beverages and video games increased, figures for the other two sectors reduced. হ্যাঁ, other sectors reduced. সো এখানে দেখেন যে আপনার 35 থেকে সরি 18 থেকে 35% হয়েছে ভিডিও গেমস, 22% থেকে 32% হয়েছে আমার ফুড এন্ড বেভারেজ। হ্যাঁ, বাকি দুইটা কোর্স আছে এখানে একটু মনে হয় এরর হয়েছে, না ঠিক আছে। সো বাকি দুইটা সেক্টর দ্যাট ইজ ইলেকট্রনিক্স আর হোম ফার্নিচারস হচ্ছে আমার প্রোডাকশন ফল করছে বা সেলস রিডিউস হয়েছে। সো এই দুইটা হচ্ছে আমার মেইন ট্রেন্ড। এরপর আমি কি করব, সেকেন্ড আর থার্ড প্যারাগ্রাফে এই দুইটা ট্রেন্ডকে ডেসক্রাইব করব। এটাই হচ্ছে আমার এই ওভারঅল এটা রেসপন্স। সো দেখেন আমি এখানে রেসপন্সটা দিয়েছি, বাট এখানে আমি কোনো বোল্ড বা হাইলাইট ইউজ করি নাই, যাতে আপনারা নিজেরা যদি স্টাডি করেন তখন যাতে আপনারা বুঝতে পারেন যে আপনার কোন কোন ওয়ার্ডস ইউজ হচ্ছে, এটা আপনাদের নিজেদের কাজ হবে বুঝা বের করা। যেমন আমি একটা দুটো যদি একটু বলি, সাপোজ ধরেন দিস রোজ, হ্যাঁ এই যে রোজ ওয়ার্ডটা ইউজ হয়েছে, রাইট, এটা একটা ভোক্যাব ওয়ার্ড। সো এই ধরনের আপনারা হচ্ছে এইটাকে নিজেরা একটু ট্রাই করবেন যে এটা কিভাবে আমরা স্যাম্পলটা লিখতে পারি, ঠিক আছে? সেটা গেল আমার পাই চার্টের একটা ওভারভিউ। এরপর আসি আমার ম্যাপস। আর আমরা জানি যে ম্যাপস আর প্রসেস হচ্ছে আমার এতক্ষণ যে বাকি চার্টটা যে লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট, টেবিল, এই চার্টটা থেকে একটু ডিফারেন্ট। সো ম্যাপস এর মধ্যে আমরা এই ধরনের কিছু ওয়ার্ডস ইউজ করতে হবে। যেমন আমরা বলতে পারি অ্যাপিয়ার, কনস্ট্রাক্ট, স্টাবলিশ, সেট আপ, বিল্ড, ডেভেলপ, প্ল্যান। হ্যাঁ, এই ওয়ার্ডস গুলো ইউজ করবো যখন নতুন কোনো কিছু আপনার একটা জায়গায় বা একটা ম্যাপের একটা পোর্শনে স্টাবলিশ করা হয়েছে বা নতুন করে আনা হয়েছে, তখন আমি এই ওয়ার্ডস গুলো ইউজ করতে পারি। তো যেটা বলতেছিলাম যে ম্যাপের মধ্যে আমরা অ্যানালাইজ করার সময় আমাদের কিছু জিনিস আমরা দেখলাম যে এক্সাম্পলের মধ্যে যে কিছু জিনিস নতুন করে স্টাবলিশ করা হয়, কিছু জিনিস আমার হচ্ছে ভেঙে ফেলা হয় বা চেঞ্জ করা হয়। সেই জিনিসগুলো আমরা ওয়ার্ডস দিয়ে ডেসক্রাইব করতে হবে। যেমন এখানে কয়েকটা ওয়ার্ডস বললাম, এইগুলো আমরা ইউজ করতে পারি। আপনাদের যদি এক্সাম্পল লাগে, এখানে এক্সাম্পল সেন্টেন্স আছে, আমি কিভাবে এটা ইউজ করতে পারি সেটাও আপনারা দেখতে পারেন। তারপর আসি ডিসঅ্যাপিয়ারেন্স। সো আগের মতো যে অ্যাপিয়ারেন্স যেমন ছিল, ডিসঅ্যাপিয়ারেন্স এরকম রিমুভ হতে পারে, ডিমলিশ হতে পারে, ক্লিয়ার্ড হতে পারে। যেমন হয়তো ট্রি লাইন ছিল, একটা ফরেস্ট ছিল, দি ফরেস্ট ওয়াজ ক্লিয়ার্ড। হ্যাঁ, এই যে ফরেস্ট ওয়াজ ক্লিয়ার্ড। সেই ধরনের ওয়ার্ডস গুলো আমরা ম্যাপ অ্যানালাইসিসে ইউজ করতে হবে, ঠিক আছে? এছাড়া আরো কিছু ওয়ার্ডস আছে, যেমন ধরেন চেঞ্জ, কোনোটা যদি চেঞ্জ হয়, যেমন সাপোজ একটা রুমের সাইজ ছোট ছিল, এটা পরবর্তীতে বড় করা হয়েছে, সো এক্সটেন্ডেড। বা বিল্ডিং রেনোভেট করা হয়েছে, সো রেনোভেটেড, কনভার্টেড। হ্যাঁ, ট্রান্সফর্ম, কোনো চেঞ্জ থাকলে এই চেঞ্জের ওয়ার্ডস গুলো আমরা ইউজ করবো। মডার্নাইজড, এক্সপ্যান্ড, ইনক্রিজ, এই ধরনের, ঠিক আছে? সাথে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো পড়তে পারেন আপনাদের সুবিধার্থে।
এরপর কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া বা স্পেসিফিক ফিচার বেসড ওয়ার্ডস আছে, যেমন ধরেন ট্রিজ আর ফরেস্ট। হ্যাঁ, তো ট্রিজ আর ফরেস্ট যদি থাকে আপনার প্ল্যান্ট, কাট ডাউন, ক্লিয়ার, এক্সপ্যান্ড এগুলা ইউজ করা বেটার। আপনি তো ধরেন আপনি যদি বলতে চান যে ফরেস্ট ওয়াজ রেনোভেটেড, হ্যাঁ এটা ভালো শোনায় না। তারপর ধরেন ট্রিজ ওয়ার স্টাবলিশড, হ্যাঁ এটা বললে এটা আসলে আপনার একটা ইয়ে আছে, আপনাদের কি বলে ইংলিশে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কলোকেশন। কলোকেশন বলতে কি বোঝায়, আমরা তো সাধারণত নন নেটিভ, রাইট? ইংলিশ আমাদের মেইন ল্যাঙ্গুয়েজ না। সো ইংলিশ যাদের মেইন নেটিভ ল্যাঙ্গুয়েজ, যেমন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ, ইউএসএ, ইউকে, হ্যাঁ এরা যেভাবে বলবে আমাদের সেভাবে বলার প্র্যাকটিসটা করতে হবে, এবং এটা যে সামঞ্জস্যতা থাকে এটাকে আমরা বলি কলোকেশন, ঠিক আছে? সো এখানে আমরা সেরকম ভাবে আমি যদি বলি ট্রিজ ওয়ার স্টাবলিশ, এটা আসলে মিলতেছে না, হ্যাঁ যাচ্ছে না, সেটা আমরা বলবো না, আমরা বলবো ট্রিজ ওয়ার প্ল্যান্টেড। সেই ধরনের ওয়ার্ডস আমার প্রপারলি ইউজ করতে হবে। সিমিলারলি বিল্ডিংস এর ক্ষেত্রে আমরা বলতে পারি বিল্ডিংস ওয়ার এস্টাবলিশড, ঠিক আছে? তারপর রোডস এন্ড ব্রিজেস ওয়ার কনস্ট্রাক্টেড। সেই ধরনের ওয়ার্ডস আমরা ইউজ করব যদি আমি কোনো স্পেসিফিক ফিচারের ডেসক্রাইব করতে চাই এই বেসিসে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমার ওভারঅল ম্যাপস রিলেটেড যেসব ওয়ার্ডিংস। তারপর আসি আচ্ছা আমি এটা একটু পর দেখাচ্ছি। এরপর আছে প্রসেসটা রিলেটেড। সো প্রসেসের ক্ষেত্রেও আমরা বেশ কিছু ওয়ার্ডস ইউজ করতে পারবো, যেমন ক্রিয়েট, মুভ, চেঞ্জড, হ্যাঁ, অ্যারাইভড, লিভ, রোটেট। তো ডিপেন্ড করে আপনার প্রসেসটা কি ধরনের। যদি প্রসেসটাতে আপনার এই ওয়ার্ডস ইউজ করার মতো হয় তাহলে আপনি এগুলো ইউজ করবেন, যদি এগুলো ইউজ করার মতো না হয় তাহলে ইটস নট নেসেসারি যে এগুলো ইউজ করতে হবে, ঠিক আছে? সো এরকম ওয়ার্ডিংস গুলা উইথ এক্সাম্পল আপনারা যদি একটু স্টাডি করেন, আমার মনে হয় যে আপনার মানে এগুলা ডেসক্রাইব করতে খুব একটা অসুবিধা হবে না আর কি। ওকে, আচ্ছা এরপর আছে আমরা জাস্ট একটা স্যাম্পল রেসপন্স দেখবো ম্যাপ অ্যানালাইসিস এর। সো একটু খেয়াল করেন, আমাকে এখানে দুইটা ম্যাপস দেওয়া আছে, বিফোর এবং আফটার। হ্যাঁ, সো বিফোরে দেখেন আপনার জাস্ট এই জায়গায় কয়েকটা ট্রিজ, বাকি জায়গায় ট্রিজ আর কোনো কিছু নাই, হ্যাঁ চারপাশে সি বিচ, সি আর এখানে একটা বিচ। বাট আফটারওয়ার্ডস কি হলো, বিচটা আগের জায়গায় আছে, আমি এখানে বেশ কয়েকটা ফুটপাথ এবং বেশ কয়েকটা হচ্ছে কি বলবো হাউজিং স্ট্রাকচার এই জায়গায় আমি দেখতে পাচ্ছি। এবার একটা পায়ার দেখতে পাচ্ছি যেখানে আমার বোট ল্যান্ড করবে, রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, এবং দুইটা জায়গায় হচ্ছে আমার হাউজিং স্টেট বা অ্যাকোমোডেশন রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি আনা হয়েছে, ঠিক আছে? আর এই পাশের এটা কি আমার ইস্টার্ন সাইড, হ্যাঁ এই ইস্টার্ন সাইডটা আগের মতোই রয়ে গেছে, এটাতে কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? বাট চেঞ্জ হয়েছে কোথায়, আমার সেন্ট্রাল আর ওয়েস্টার্ন সাইডে। তো দেখেন আমার এখানে ইন্ট্রোডাকশন, ওভারভিউ দুইটা কি ইয়ে কি 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 ফিচার্স দেখেন, অ্যাকোমোডেশন, রিসেপশন এন্ড রেস্টুরেন্ট, এই তিনটা কি হয়েছে নতুন করে এস্টাবলিশ হয়েছে। এটা হচ্ছে রিসেপশন, এটা রেস্টুরেন্ট, আর এই যে দুই জায়গায় হচ্ছে অ্যাকোমোডেশন। A pier for boats to land bringing tourists, সেখানে একটা নতুন করে পায়ার এস্টাবলিশ করেছে যার মাধ্যমে আমি কি প্যাসেঞ্জার বা আপনার ইয়েকে নিয়ে আসতে পারি, ঠিক আছে, টুরিস্টদেরকে। সো এইগুলো আমি ডেসক্রাইব করবো, এটা আমি এখানে জাস্ট একটা ওভারভিউ দিলাম যে কি কি ডেসক্রাইব করতে পারি, ঠিক আছে? এরপর এখন আমার থার্ড আর ফোর্থ প্যারাগ্রাফে হচ্ছে আমার এই ডেসক্রিপশন গুলা অ্যানালাইজ করে মানে একটু ডিটেইলসে লিখতে হবে যে এই জায়গায় একটা সার্কুলার অ্যারেঞ্জমেন্টে সাপোজ হাউজিং দেওয়া হয়েছে, রেস্টুরেন্টটা কোন সাইডে দেওয়া হয়েছে, নর্থ সাইডে, হ্যাঁ তারপর সেন্ট্রাল সাইডে রিসেপশন। এইভাবে আমি হচ্ছে ডিরেকশন বা সাইড ইউজ করে ওভারভিউটা লিখবো। সো দেখেন এখানে আমি আবার ব্লু লাইনে হচ্ছে আমার ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা দিছি, দি ম্যাপস কম্পেয়ার আ স্মল আইল্যান্ড বিফোর এন্ড আফটার দি ডেভেলপমেন্টস ক্যারিড আউট ফর ট্যুরিজম পারপাস। সো এই ম্যাপ, এই আইল্যান্ডটা এখন ট্যুরিজমের জন্য মানে মডিফাই করা হয়েছে বা ডেভেলপ করা হয়েছে। সো আমি এটাই লিখলাম যে ম্যাপস কম্পেয়ার আ স্মল আইল্যান্ড, একটা স্মল আইল্যান্ডকে দুইবার বিফোর এন্ড আফটার ডেভেলপমেন্টস ক্যারিড আউট ফর ট্যুরিজম পারপাস। ওকে, এরপর ওভারঅল দুইটা যে মেইন ফিচার এগুলা কিভাবে লিখছি দেখেন, ইট ইজ ক্লিয়ার দ্যাট অ্যাকোমোডেশন এন্ড আদার ফ্যাসিলিটিস ফর টুরিস্টস ওয়্যার বিল্ড and that a pier was constructed to permit access to the island by boat. সো এই যে একটা পায়ার আর যে বিভিন্ন অ্যাকোমোডেশন আর টুরিস্ট ফ্যাসিলিটি এস্টাবলিশ করা হয়েছে এগুলো সম্পর্কে একটা শর্ট ওভারভিউ দিলাম, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার মেইন ফিচার। এরপর বাকি দুই প্যারাগ্রাফে জাস্ট আমি হচ্ছে আমার কি কি এস্টাবলিশমেন্ট হলো বা আগে এরকম ছিল নতুন করে কি হলো এগুলা ডিসক্রাইব করছি। সো আমি একটু বলে যাচ্ছি, দেখেন দি আইল্যান্ড ওয়াজ অরিজিনালি কমপ্লিটলি আন্ডার ডেভেলপড এবং নাম্বার অফ
trees occupied the northern and southern parts. হ্যাঁ, সো আগের কেসে তো আসলে তেমন কিছু ডেসক্রাইব করার নাই, এটা কমপ্লিটলি আনঅকুপাইড ছিল আর দুইটা জায়গায় ট্রিজ ছিল শুধু। সো এটা এখন আমি নতুন করে কি হইলো এটা একটু বলি। In the central part, two separate accommodation areas were built consisting of simple huts arranged in around a circular footpath. তো দেখেন এই যে একটা সার্কুলার ফুটপাথের মাঝ চারপাশে হচ্ছে আমি কি অ্যাকোমোডেশন দুইটা জায়গায় সেটা বলছি। আর রিসেপশন এরিয়া এন্ড রেস্টুরেন্ট ওয়্যার লোকেটেড ইন দি সেন্টার অফ দিস টু এরিয়াস। তো এই দুইটার মাঝামাঝি একটা রেস্টুরেন্ট আর রিসেপশন এরিয়া দিছি। Another footpath was constructed leading to the beach on the western edge of the island and an area there for the tourists to swim. So এখান থেকে বিচ পর্যন্ত একটা ফুটপাথ দেওয়া হয়েছে যেখানে টুরিস্টরা আসলে সুইম করতে পারবে বা বিচে গিয়ে একটু হ্যাং আউট করতে পারবে এই ধরনের। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা ফিচার, এই যে প্রথম যে ফিচারটা। নেক্সট ফিচার কি বলছি, একটা পায়ার ওয়াজ কনস্ট্রাক্টেড ফর দি বোটস টু অ্যাক্সেস দি আইল্যান্ড। So access to the island was made possible by the construction of a pier for tourists to land safely by boat. A vehicle track was connected with the pier to the reception area. The vehicle track wound around the reception area and continued for a very short distance to the restaurant. So এখন এটা বললাম যে এই পায়ার থেকে একটা রিসেপশন পর্যন্ত এবং রিসেপশন থেকে রেস্টুরেন্ট পর্যন্ত একটা ভেহিকল ট্র্যাক দিয়েছে, মানে গাড়ি চলাচলের একটা রাস্তা আমার এখানে কনস্ট্রাক্ট করা হয়েছে। সো এটাই হচ্ছে আমার ওভারঅল ডেসক্রিপশন অফ দি হোল ম্যাপস। সো দেখেন এই কয়েকটা লাইনের মধ্যে কিন্তু আমি পুরো ম্যাপটা অ্যানালাইজ করে বলছি, রাইট? ঠিক না? এখানে কিন্তু কোনো কিছু আমি বাদ রাখি নাই যে কোনো পোরশন বাদ গেছে বা কোনো কিছু ডেসক্রাইব করি না, এমন না। আমি এই কয়েকটা লাইনের মধ্যে পুরোটা ডেসক্রাইব করতে পারছি। আচ্ছা, আরেকটা কথা বলার, এই প্যারাগ্রাফটা হচ্ছে 170 ওয়ার্ডস। ঠিক আছে, সো এটার মধ্যে যে মোটামুটি সবকিছু ডেসক্রাইব করা হয়েছে, এটাও অ্যারাউন্ড 8.5 থেকে 9 এরকম ব্যান্ড স্কোর আসতে পারে। ঠিক আছে,